আমি আমার ঘরে গিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। ঘরের দেওয়ালে মৃত প্রাণীর নাড়ি ভুড়ি ছুঁড়ে মেরেছে। কিছু এখনো দেওয়ালে লেগে আছে, কিছু দেওয়াল থেকে খুলে নিচে পড়েছে। দেওয়ালে বীভৎস রং। ঘরের ভেতর উৎকট একটা। রাতে খেতে বসার পর জিতু মিয়া আমাকে দ্বিতীয় খবরটি দিল। আমার মশা মারা ওষুধ ফার্স্ট ক্লাস। যে বাসায় কোনো মশা নাই। মশা মারার ওষুধ কিনেছি, সেটা মশাদের বিরুদ্ধে খুব কার্যকর। শুনে আমি খুবই চিন্তিত হয়ে উঠলাম। যেটা মশার জন্য বিষাক্ত, সেটা মানুষের জন্য বিষাক্ত। অবিশ্বাস্য ব্যাপার। স্টোর রুম আতিপাতি করে খুঁজেও সে কোনো তেলাপোকা পায়নি। আমিও ঘরের আনাচে কানাচে খুঁজে দেখছি, কোনো ধরনের পোকামাকড় কীটপতঙ্গ কিছুই নেই। সব যেন ম্যাজিকের মতো উবে গেছে। আমি বসার ঘরে এসে দেখি সেখানে জিতু মিয়া চুপ করে দাঁড়িয়ে আছে। চোখের দৃষ্টি কেমন যেন স্থির। জিজ্ঞেস করলাম, কি হয়েছে জিতু? বাসাটা কাফে কেন? কাপে? যে ভাই কাফে আমার কেমন যেন ডর করে। তাহলে আমি একা নই, জিতুও ব্যাপারটা টের পেয়েছে। কিছু একটা হচ্ছে এ বাসায়। আনিসের কথা মনে পড়ল। সুতরাং তো এসে একটা প্রাণ নিয়ে যাবে। সত্যি? আমি পকেট থেকে মানি ব্যাগ বের করে 10 টাকার নোট জিতুর হাতে ধরিয়ে দিয়ে বললাম, টাকাটা সাথে রাখ, আজ রাতে তুই বাসায় আসবি না। কি জামু তাইলে? জানি না, যেখানে ইচ্ছা, কিন্তু এই বাসায় না। যা, বের হ, এক্ষুনি বের হ, এক্ষুনি বের হ। মনে রাখিস, কাল সকালের আগে বাসায় ঢুকবি না। জিতু অবাক হয়ে খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কিছু না বলে বের হয়ে গেল। আমি দরজা বন্ধ করে ফিরে এসে দেখলাম খাবারের টেবিলের উপর একটা কাক মরে পড়ে আছে। আমার হঠাৎ গা গুলিয়ে বমি এসে গেল। আমি আস্তে আস্তে অনেকটা নিজের মনেই বললাম, ঠিক আছে সুতরাং তো, তুমি এসো, দেখি তুমি কি করতে চাও। স্টোর রুমে একটা শাবল থাকে, সেটা অনেক খুঁজে বের করে আনলাম। অশরীরী প্রাণীর সাথে এই শাবল কি কাজে লাগবে তা সঠিক জানি না, তবে একেবারে খালি হাতে কিভাবে কারো সামনাসামনি হই। বাসার আলো নিভু নিভু করছে। টর্চ লাইটটা পেলে হয়তো ভালো হতো, কিন্তু অনেক খুঁজেও পেলাম না। ডয়ারে একটা বড় মোমবাতি পেলাম। পকেটে দেশলাই আছে, সেটাই ভরসা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 12টা। এই কাল রাত কি কখনো শেষ হবে না? আমি বসার ঘরের দেওয়াল ঘেঁষে একটা চেয়ার নিয়ে এসে বসে একটা সিগারেট ধরালাম। সিগারেটে 2টো টান দিয়ে মাথা একটু ঠান্ডা হলো। কি আশ্চর্য, এই 20 শতাব্দীতে বসে আমাকে সত্যি অপদেবতা দেখতে হচ্ছে। সিগারেট খেতে খেতে একটু অন্যমনস্ক হয়েছিলাম। হঠাৎ একটা বিচিত্র জিনিস খেয়াল করলাম। সিগারেটের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে আবছা আবছা একটা প্রাণীর রূপ নিতে শুরু করেছে। সত্যি দেখছি নাকি চোখের ভুল? আমি ফু দিতেই প্রাণীটা মিলিয়ে গেল, কিন্তু সাথে সাথে ঝনঝন শব্দ করে দেওয়াল থেকে জলডঙের একটা ছবি খুলে পড়ল। কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ল সারা ঘরে। আমি ভয়ানক চমকে উঠলাম। অবিশ্বাস্য ব্যাপার। হঠাৎ মনে হতে লাগলো
আমি ছাড়াও ঘরে আরো কেউ আছে। ভয়ানক কিছু একটা। প্রচন্ড ভয়ে আমার চিন্তা করার ক্ষমতা সব চলে গেল। অনেক কষ্ট করে আমি নিজেকে শান্ত করে রাখলাম। দেখা যাক কি হয়। আমি চেয়ারে শান্ত হয়ে বসে আস্তে আস্তে কিন্তু জোর দিয়ে বললাম, সুতরাং তো তুমি যাও, তুমি চলে যাও। নিজের কাছে নিজের কণ্ঠস্বরটি ভারী অদ্ভুত শোনালো। তার সাথে সাথে সারা বাসা যেন থরথর করে কেঁপে উঠল। টেবিলে পেয়ালা, পিরিচ, টেবিল ল্যাম্প, ঘরের শেকল ঝনঝন শব্দ করে কেঁপে উঠল। আমি দেখলাম লাইটটা ডান থেকে বাম পাশে ঝুলতে শুরু করেছে। তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ সেটা শব্দ করে ফেটে গেল। সাথে সাথে সারা বাসা অন্ধকার হয়ে গেল। ফিউজ কেটে গেছে নিশ্চয়। হা 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 শব্দ করে কি যেন একটা ছুটে গেল। একটা গরম বাতাস আমি টের পেলাম। পকেট থেকে দেশলাই বের করে কাপা কাপা হাতে একটা কাঠি জ্বালালাম। ঘরের অন্ধকার দুর্না হয়ে যেন আরো বেড়ে গেল। হঠাৎ ঠকঠক করে দরজায় শব্দ হলো। আমি চমকে উঠলাম। তার একটু পরে শুনলাম জিতুর গলার স্বর। ঘেউ ঘেউ করে কাঁদতে কাঁদতে বলছে, আমার টেহা দেয় না। আমি ভয় পেয়ে দরজা খুলতে খুলতে বললাম, কি হয়েছে জিতু? দরজা খুলতে জিতু হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল। হঠাৎ করে জিতু চুপ হয়ে গেল। আমি ভয় পেয়ে ডাকলাম, জিতু। জিতু কোনো কথা না বলে আমার দিকে তাকালো। মোমবাতির আলোতে জিতুকে হঠাৎ বিচিত্র লাগলো। চোখ দুটিতে ভয়, রক্তহীন মুখে যেন প্রাণের চিহ্ন নেই। আমি বললাম, কি হয়েছে জিতু, কি হয়েছে? জিতু পাগলের মতো একবার চারদিকে তাকালো। কি একটা বলার চেষ্টা করলো, কিন্তু কিছুই বলতে পারলো না। তার মুখের দিকে তাকিয়ে হঠাৎ আমার বুকটা ধক করে উঠল। মোমবাতির শিখাটা দপদপ করে হঠাৎ নিভে গেল। আর আমি শুনলাম একটা প্রাণ ফাটানো আত্মচিৎকার। আমি শক্ত করে জিতুকে আঁকড়ে ধরি। জিতু থরথর করে কাঁপছে। তাকে ধরে রাখা যাচ্ছে না। জিতু, আমি চিৎকার করে ডাকলাম, জিতু, কি হয়েছে তো? জিতু কোনো উত্তর দেয় না। থরথর করে কাঁপতে কাঁপতে কেমন যেন শব্দ করতে থাকে। মনে হয় সে যেন নিঃশ্বাস নিতে পারছে না। আমার হঠাৎ আনিসের কথা মনে পড়ল। আনিস বলেছিল, সুতরাং তো একজনের প্রাণ নিয়ে যাবে। তাহলে জিতুই কি সেই একজন? ঠিক তখন আমার আবার মনে পড়ল আমার হাতের চিহ্নটার কথা। আনিস বলেছিল হাতটা বুকের কাছে ধরে রাখতে, ভয় চলে যাবে তাহলে। আমি জিতুকে শক্ত করে চেপে ধরে হাতটা জিতুর বুকের উপর চেপে ধরলাম। ফিসফিস করে জিতুর কানের কাছে বললাম, জিতু, কোনো ভয় নেই। বলার সাথে সাথে সত্যি সত্যি আমার ভেতর কেমন জানে সাহস ফিরে এলো। সত্যি মনে হতে থাকলো কোনো ভয় নেই। জিতুকে আঁকড়ে ধরে আবার বললাম, আমি আছি, কোনো ভয় নেই তোর। ঘরের ভেতর গরম বাতাস আবার বইতে শুরু করল। দরজা জানালা সব খুলে গেল, তারপর হঠাৎ করে বন্ধ হয়ে গেল।
আমি চিৎকার করে বললাম, থামো। ঝনঝন করে কি যেন একটা ভেঙে পড়ল। আমি নিঃশ্বাস নিয়ে আবার চিৎকার করে বললাম, দূর হয়ে যাও এক্ষুনি। কি একটা যেন আছড়ে পড়ল ঘরের মেঝেতে। জমাট বাঁধা একটা অন্ধকার যেন হঠাৎ ছুটে আসতে শুরু করে আমার দিকে। আমি জিতুকে শক্ত করে ধরে বললাম, খবরদার। আর কি আশ্চর্য, সেটা যেন থেমে গেল। আশ্চর্য একটা সত্যি অনুভব করলাম আমার নিজের ভেতরে। প্রথমবার আমার মনে হলো এই অশরীরী শক্তি আমাকে কিছু করতে পারবে না। প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে বললাম, তুমি যাও, দূর হয়ে যাও। হঠাৎ করে মনে হলো সুতরাং তো সত্যিই চলে গেছে। কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই। আমি চুপচাপ বসে রইলাম। ঘরে কোনো শব্দ নেই, শুনশান নীরবতা। আমি জিতুকে শক্ত করে ধরে বললাম, ভয় কি জিতু, আমি আছি না। জিতু হঠাৎ ফ্যাস ফ্যাস করে কাঁদতে শুরু করল। আমি তাকে কাঁদতে দিলাম। বেচারা অনেক ভয় পেয়েছে। হঠাৎ শুনে কানের ভিতর একটা মশা গুনগুন করছে। খোলা জানলা দিয়ে মশা ঢুকেছে ভিতরে। মশার শব্দে আমি জীবনে আর কখনো এত আনন্দ পাইনি। জিতুকে নামিয়ে বললাম, আর কোনো ভয় নেই জিতু, আয় বাতি জ্বালাই এবার।